জ্বালানিগুলো হাতির পিঠে তোলা হলো, আর মোহিনী চড়ে বসলো সিংহের পিঠে। বাকি সব বন্ধুদের সাথে নিয়ে মোহিনী ধীরে ধীরে তার বাড়ির দিকে রওনা দিল। যা যা তুই, আমিও দেখব এই জঙ্গলের প্রাণ হয়ে তুই আর কতদিন থাকিস। খুব শীঘ্রই তোর শক্তি আমি হাতিয়ে নেব। কি অপূর্ব স্বাদ, একদম ডাসা ডাসা পেয়ারা। কিরে গুলটু, খাবি নাকি? আমরাও খাবো বন্ধু, আমাদেরও দাও, আমরাও খাবো। আচ্ছা আচ্ছা, সবাই অপেক্ষা করো, আমি তোমাদের সবাইকে দেব। জঙ্গলের ভেতর হাসি আর আনন্দের শব্দ ভেসে উঠল। ঠিক তখনই একটি সবুজ টিয়া পাখি উড়ে এসে মোহিনীর কাঁধে বসলো। এই মোহিনী, এই মোহিনী, তুই এখানে বসে পেয়ারা খাচ্ছিস? ওদিকে তো ঠাকুমা তোকে ডেকে ডেকে গলা ফাটিয়ে মরছে। ইস, আমি তো একদমই ভুলে গেছি, বাড়িতে তো কোনো জ্বালানি গাছ নেই। ঠাকুমা আমাকে জ্বালানি নিয়ে যেতে বলেছিল। তাড়াতাড়ি জ্বালানি নিয়ে বাড়ি যা মোহিনী, না হলে কিন্তু আজ তোর কপালে ঘোর বিপদ আছে। বুঝলাম। বন্ধুরা, তোমরা সবাই আজ যে যার ঘরে চলে যাও, কাল আবার তোমাদের সাথে ওই ছাইতেন তলায় ফের দেখা হবে। এরপর হাতির পিঠে বসে মোহিনী আর তার সব পশু বন্ধু জঙ্গলের গভীরে কাঠ খুঁজতে এগিয়ে গেল। কিছু দূর যাবার পর তারা দেখতে পেল একটা জায়গায় প্রায় সব গাছ শুকিয়ে আধা মরা হয়ে দাঁড়িয়ে আছে। পাতাগুলো সব ঝরে গেছে আর ডালপালাগুলো সব নিস্তে ছয়ে পড়েছে। আহারে, এখানকার গাছগুলো তো প্রায় সবই শুকিয়ে গেছে। তোমাদের এমন অবস্থা কেন বন্ধুরা? মোহিনী, এই জায়গাটা নদী থেকে অনেক দূরে, তাই আমরা সহজে জল পাই না। তার ওপর এখন খরার সময়, জলের অভাবে আমরা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছি বন্ধু। তোমরা কোনো দুশ্চিন্তা করো না, আমি এখনই তোমাদের ঠিক করে দিচ্ছি। তার হাত থেকে বেরোতে লাগলো উজ্জ্বল সবুজ আলো, আর সেই আলোয় শুকনো গাছপালা, লতা আর পাতার ওপর ছড়িয়ে পড়তে মুহূর্তের মধ্যেই শুকনো গাছগুলো আবার সবুজ হয়ে উঠল। ধন্যবাদ বন্ধু, তুমি এই জঙ্গলের প্রাণ। তোমার কারণে আমাদের মন এত সুন্দর। তুমি না থাকলে হয়তো আমরা অনেক আগেই মরে যেতাম। না বন্ধু, তোমরা আছো বলেই তো আমি আনন্দ খুঁজে পাই। তোমাদের শান্তি আর সুখে আমার সুখ। এই বনই তো আমার পরিবার। এই জ্বালানি কাঠগুলো তোমার জন্য বন্ধু। এগুলো নিয়ে তুমি বাড়ি ফিরে যাও। কেমন, বাড়ি ফিরে যাও। এত জ্বালানি, আজ তো দাদি খুব খুশি হবে। এতগুলো জ্বালানি বাড়ি নিয়ে যাব কি করে? এবার তুমি আমার পিঠে চড়ে বসো বন্ধু। জ্বালানিগুলো হাতির পিঠে তোলা হলো। বাকি সব বন্ধুদের সাথে নিয়ে মোহিনী ধীরে ধীরে তার বাড়ির দিকে রওনা দিল। মোহিনী, ও মোহিনী, কই রে তুই? ও মোহিনী! ওহ ঠাকুমা, আমি তো ঘরেই আছি গো। তুমি সারাক্ষণ ডাকতে ডাকতে হয়তো ভুলেই গেছো, আমি ঘরের ভেতরেই ঘুমোচ্ছি। তা ঠিকই বলেছিস দিদি ভাই, বুড়ো বয়সে সবকিছুই যেন ভুলে যাই। চল তো একটু নদীর ঘাটে যাই। জল বুঝি ফুরিয়ে গেছে ঠাকুমা?
হ্যাঁ রে দিদি ভাই, কলসির জল একেবারেই শেষ। রান্না করতে গিয়ে দেখি এক ফোঁটা জলও ঘরে নেই। আচ্ছা ঠিক আছে, তুমি ততক্ষণে সবজিগুলো কেটে রাখো, আমি একটু পরে নদী থেকে জল এনে রান্নাটা বসিয়ে দেব। তুই না থাকলে আমার যে কিছুই চলে না রে দিদি ভাই, আমি যেন অচল হয়ে যাই। হ্যাঁ রে ঠাকুমা, চোখে জল কেন তোমার? তুমি তো আমার সব কিছু। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে জল নিয়ে আসছি। কার এত বড় সাহস আমার জঙ্গলে গাছ কাটে? হ্যাঁ মোহিনী, ওই পাশে কেউ গাছ কাটছে। এই গাছটা কেটে ফেলতে পারলে কিন্তু বেশ দাম পাওয়া যাবে। ঠিকই বলেছিস, লোকে তো বলে জঙ্গলটা নাকি অভিশপ্ত, ভয়ে কেউ এদিকে আসে না। সব মিথ্যা রে, সব মিথ্যা। দেখ কত দামি দামি কাঠ, এগুলো যদি বিক্রি করতে পারি তবে আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। থামো, আর একটা আঘাতও করবে না এই গাছে। আরে কে তুই? আমাদের গাছ কাটতে বাধা দিতে এসেছিস? এই গাছগুলো শুধু গাছ নয়, এরা আমার পরিবার, আমার আপনজন। কে কে তোমরা? শুনেছিস, একটা মেয়ে আমাদের আদেশ দিচ্ছে। আরে ওই মেয়ে, এই জঙ্গল কি তোর বাপের নাকি? আমরা যখন খুশি গাছ কাটবো, যখন খুশি জঙ্গলে আসব। তুই আদেশ দেবার কে রে? তাদের কথা শুনে মোহিনীর চোখ মুহূর্তেই সবুজ আলোয় ঝলমল করে উঠল। জঙ্গলের বাতাস হঠাৎ করে জোরে বইতে লাগলো, চারপাশের লতা পাতাগুলো কাঁপতে শুরু করলো। আমি এই জঙ্গলের রক্ষক, এই জঙ্গলই আমার সব, এই জঙ্গলই আমার মা। ধন্যবাদ আমাদের রক্ষক, তোমাকে ধন্যবাদ। সারা জীবন তুমি আমাদের সাথে এভাবেই থেকো। আমি সব সময় তোমাদের সাথেই আছি বন্ধুরা। দূরে দাঁড়িয়ে এই সব কিছুই দেখছিল রাজপুত্র জয়। এত সুন্দর একটা মেয়ে এই জঙ্গলে, তাও আবার এত বড় জঙ্গলে সে একা আর একা রক্ষা করছে। আমি সব সময় তোমাদের সাথেই আছি বন্ধুরা। দূরে দাঁড়িয়ে এই সব কিছুই দেখছিল রাজপুত্র জয়। এত সুন্দর একটা মেয়ে এই জঙ্গলে, তাও আবার এত বড় জঙ্গলে সে একা আর একা রক্ষা করছে। সাপ! একটু সাবধানে হাঁটবে তো, আর একটু হলেই কিন্তু সাপটা তোমার পায়ে কামড় বসিয়ে দিত। আপনি আপনি কে? আমি পাশের রাজ্যের রাজপুত্র জয়, আর যাদেরকে একটু আগে ভয় দেখিয়ে তাড়ালো ওরা আসলে আমারই লোক। তার মানে আপনি সেই গাছচোরদের নেতা? না না না, আমি গাছচোর নই। আসলে এই জঙ্গলে কেউ আসতে চায় না, সবাই ভয় পায়। কিন্তু জঙ্গলের পরিবেশটা আমার খুব ভালো লাগে। আমার বাবা তো কখনোই আমাকে এখানে আসতে দেবে না, তাই জঙ্গলের রহস্য জানার জন্য আমি বাবার সাথে চ্যালেঞ্জ করে এখানে এসেছি। ও তাই বলুন। কিন্তু আসল রহস্য তো অন্য কিছু। জঙ্গলের রানী অনেক বছর আগে মানুষের লোভের কারণে এই জঙ্গল প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, তাই কাউকে না কাউকে তো এই বনকে রক্ষা করতেই হবে। সব বুঝতে পারলাম। আজ আমি চলি, কিন্তু খুব শিগগির আবার ফিরবো তোমার কাছে। প্রকৃতি কন্যা, এবার সময় এসেছে আমাদের মোহিনীকে সব কিছু জানানোর। ও যদি সাবধানে না থাকে তাহলে যে ও সব শক্তি হারিয়ে ফেলবে ওই বিষাক্ত সাপের ছোবলে, তখন আমাদের এই অরণ্য আবারও নিস্তেজ হয়ে পড়বে। ঠিকই বলেছ। জানি না সত্যিটা জানার পর মোহিনীর কি অবস্থা হবে। মিথ্যা বয়ে বেড়ানোর থেকে সত্যি জেনে কষ্ট পেয়ে
সহজ হওয়া অনেক ভালো প্রকৃতি কন্যা। তোমরা নিশ্চিন্তে থেকো, মোহিনী সবকিছু সময় মতোই সামলে নেবে। একদিন মোহিনী অসুস্থ অবস্থায় দিনের বেলায় তার ঘরের ভেতর ঘুমিয়েছিল। তখন সে স্বপ্নে দেখল একটা সাপ তাকে কামড়াতে আসছে, এমনকি তার মাকে খুব ভয়ঙ্কর ভাবে আঘাত করছে। ঘুমের ভেতর স্বপ্নটা দেখে সে চিৎকার করে উঠল, না ঠাকুমা! মোহিনী, এই মোহিনী, মোহিনী, কি হলো রে তোর? মোহিনী, দিদি ভাই! ঠাকুমা, আমি খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। কেউ আমার মাকে দা দিয়ে মারছে, আর একটা সাপ আমাকে তাড়া করছে। কাল যে সাপটা কামড়ে দিতে যাচ্ছিল, দেখতে ঠিক তেমনই ঠাকুমা। ও সব কিছু না রে দিদি ভাই, স্বপ্ন তো স্বপ্নই হয়। না গো ঠাকুমা, না, স্বপ্নের সাথে নিশ্চয়ই বাস্তবের কিছু মিল থাকে। আমি কে ঠাকুমা? আমার পরিচয় কি? তখনই সেখানে হাজির হয় প্রকৃতি কন্যা। সে মোহিনীকে শান্ত করে বলে, শান্ত হও মোহিনী, শান্ত হও। প্রকৃতিমা, প্রকৃতিমা, বলুন প্রকৃতিমা, আমি কে? দয়া করে বলুন। সোনাঝুরি গ্রামের মালতী আর রাকেশের কন্যা তুমি। তোমার বাবা একজন কাঠুরে ছিল। এই জঙ্গলে কাঠ কাটতে এসে নাগকন্যা রতনের সাথে তোমার বাবার পরিচয় হয়। তোমার বাবা জানতো না যে সে একজন নাগিনী। তোমার বাবাকে ফুসলে সে বিয়ে করে। তুমি যখন তোমার মায়ের গর্ভে, তোমার জন্মের 7 দিন পর রত্না তোমার বাবাকে বলে তুমি তার কন্যা নও। পাশের বাড়ির রাজেশের সাথে তোমার মায়ের খারাপ সম্পর্ক আছে, সে সবকিছু নিজের কানে শুনেছে। তখন তোমার বাবা তোমার মাকে দা ধরে বাড়ি থেকে তাড়া করে। দাঁড়া দাঁড়া বলছি, আজ তোদের দুজনকেই শেষ করে দেব। আমার ঘরের সব আবর্জনা আজ শেষ হবে। দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে ঠুক করে এভাবে দৌড়াচ্ছ কেন? আরো জোরে দৌড়াও। আজ যদিও প্রাণে বেঁচে যায়, তবে কিন্তু তোমার ঘর আমি জ্বালিয়ে দিব, এই বলে দিলাম। কাঁদিস না মা, তোকে নিয়ে কোথায় পালাবো বলতো? জানি না ওই জালেমদের হাত থেকে তোকে বাঁচাতে পারবো কিনা। কি করবো এখন? কি ভেবেছিস তোর এই জারজ মেয়েকে নিয়ে পালিয়ে যাবি? কিছুতেই তোকে আজ পালাতে দিব না। এই বাচ্চা তোমার না, মারো একে, এক্ষুনি শেষ করে দাও। অহেতুক কষ্ট করে এই জঙ্গলে এলি। তুই কিন্তু ঘরে বসেও মরতে পারতিস, তাও আবার শান্তিতে। দয়া করো, আমাদের ছেড়ে দাও। বিশ্বাস করো, এই বাচ্চা তোমার। তোকে বিশ্বাস করে একবার ঠকেছি, আর না। আজই তোদের মা মেয়েকে শেষ করে দেব। শেষ দিন আজ তোদের। আমার পথে কাঁটা শেষ হবে। এবার আমি আমার শক্তি ফিরে পাবো, আমার সৌন্দর্য ফিরে পাবো। তার মানে আমার স্বপ্নটি সত্যি ছিল? হ্যাঁ মোহিনী, আমাদের জীবনের সাথে কিছু স্বপ্ন বাস্তবভাবে মিলে যায়। মানুষ আমাকে তন্ত্রমন্ত্র করে বোতলে বন্দি করে মাটির নিচে পুঁতে রেখেছিল, যার কারণে অরণ্য প্রায় ধ্বংসের পথে ছিল। তোমার মায়ের কারণেই আমি মুক্তি পেয়েছিলাম, আর তখন থেকে তোমাকে মানুষ করতে তোমার এই ঠাকুমার হাতেই তোমায় তুলে দিয়েছিলাম। ঠাকুমাকে কোথায় পেয়েছিলে প্রকৃতিমা? আসলে আমি এ জঙ্গলের সব থেকে পুরনো একটা গাছ রে মা। আমি
গাছের রূপ ছেড়ে তোকে মানুষ করার জন্য মানুষের রূপ নিই। তোমরা সবাই আমার জন্য এত কিছু করেছো, আর আমার আপনজনই আমায় মেরে ফেলতে চেয়েছিল। আজ আমার বিষে তোদের সব কটাকে জ্বালিয়ে দিব, তোদের সময় শেষ। রত্না নাগিন রূপে এসে তার মুখ দিয়ে আগুনের হাওয়া বের করতে যাবে, তখনই রাজপুত্র জয় তার গলা বরাবর তলোয়ার চালিয়ে দিল। এই তো সেই সাপ, কিন্তু কিন্তু তুমি। আর একটু হলে এ সাপ তোমাদের সবাইকে বিষের আগুন ছুঁড়ে মেরে ফেলতো। ভাগ্যিস আমি ঠিক সময়ে এসেছি। ধন্যবাদ তোমাকে। আজ না হয় কাল পাপী তার পাপের শাস্তি ঠিকই পায়। পাপের ন্যায্য শাস্তি হলো মৃত্যু, আর অন্যায়ের শেষ ঠিকানাই হলো পতন। তোমাকে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি মোহিনী। তোমাকে আমি আমার রানী করতে নিয়ে এসেছি। তুমি কি যাবে আমার সাথে আমার রাজ্যে? না না না, এই জঙ্গলই আমার প্রাণ, এরা সবাই আমার আপনজন। এদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। ঠিক আছে মোহিনী, তোমাকে যেতে হবে না। আজ থেকে তোমার সাথে এই কুটিরেই আমি থেকে যাব। আজ থেকে এরা সবাই আমার আপনজন। মোহিনী, আজ আমি আসি, তবে আবার তোমার সাথে দেখা হবে। মোহিনীর বিপদ দেখে তার বন্ধু টিয়া জঙ্গলের সব প্রাণী বন্ধুদের ডেকে আনলো। মোহিনীর সব প্রাণী বন্ধুরা তাদের দুজনকে ভালোবেসে ঘিরে ধরলো। আজ থেকে আমাদের আরো একটা নতুন বন্ধু হলো। কি মজা, কি মজা! মা, আর কতক্ষণ? আমার যে ক্ষুধায় খুব কষ্ট হচ্ছে। আজও কি কিছু না খেয়ে থাকবো? আর একটু ধৈর্য ধর মা, অল্প কিছু চাল আছে, এটা দিয়ে তোকে ভাত রান্না করে দি। তুই বরং তোর বাবার কাছে গিয়ে একটু বস। মিথিলা, আর কতক্ষণ ওকে মিথ্যা আশ্বাস দেবে? আমি জানি আমাদের ঘরে খাবার নেই। আমি একজন অপদার্থ বাবা। যদি ছোটবেলা থেকে এমন অসুস্থ না থাকতাম, তবে আজ পরের জমিতে কাজ করে অন্তত তোমাদের মুখে দুবেলা অন্ন তুলে দিতে পারতাম। কিন্তু ছোটবেলা থেকেই এই ঠান্ডা কাশির সমস্যা। 2 দিন ভালো থাকে, কি আবার 2 দিন খারাপ থাকে। কি করে তোমাদের কাজ করে এনে খাওয়াবো? তুমি নিজেকে দোষ দিও না, অসুস্থতা তো আর মানুষের হাতে নেই। সৃষ্টিকর্তা আমাদের এই পরীক্ষায় ফেলেছেন, নিশ্চয়ই এর থেকে বের হবার কোনো পথও তিনি বলে দেবেন। কি পথ মিথিলা? আমাদের নিজের কোনো চাষের জমি নেই। অন্যের জমিতে নাঙল ধরার মতো শক্তি আমার শরীরে নেই। চারদিকে শুধু অভাব আর অন্ধকার। আমাদের সম্বল বলতে আছে শুধু এই ভাঙা ঘর আর বাড়ির পাশের ওই পরিত্যক্ত পচা ডোবাডি। এ দিয়ে কি হবে আর? বাবা, ওই ডোবার জল তো খুব পচা, ওখানে শুধু মশা আর পোকা। ওটা দিয়ে আমাদের কি হবে? ঠিক বলেছিস মা। ওই ডোবাটা আমাদের দারিদ্রতার মতোই স্থির আর দুর্গন্ধময়। ওটা কোনো কাজেই আসবে না। মাঝে মাঝে মনে হয় আমাদের ভাগ্যটাও ওই ডোবার জলের মতো পচে গেছে রে, পচে গেছে। ওগো, তুমি সবসময় ওটাকে পচা ডোবা হিসেবেই দেখেছো, কিন্তু আজ কদিন ধরে আমি অন্য কিছু ভাবছি। ওই ডোবায় কি আমাদের বেঁচে থাকার পথ হতে পারে না? তুমি কি বলছো মিথিলা? যে ডোবায় মানুষ পা দিতে ভয় পায়, যেখানে শুধু কচুরিপানা আর আগাছা, তা আমাদের কিভাবে বাঁচাবে? তুমি কি ক্ষুধার জ্বালায় ভুল বকছো নাকি? না, আমি ভেবে চিন্তেই বলছি। জমি নেই বলে আমরা চাষ করতে পারছি না,
এই পচা ডোবার উপর যদি আমরা একটা মাচা তৈরি করতে পারি, তবে সেখানে অন্য কিছু তো করা যেতেই পারে। মাচা করার মতো বাঁশ বা স্ট্রোম কোনোটাই তো আমার নেই। আমি যে সোজা হয়ে বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না। তুমি চিন্তা করো না তো, আমি আসি তো তোমার সাথে। আমরা দুজন মিলেই কাজ করব। তুমি শুধু আমাকে পথ দেখিও। আমাদের রানীর মুখের দিকে তাকিয়ে হলেও আমাদের শেষ চেষ্টাটুকু করতে হবে। আর এইভাবে অনাহারে বসে মরার চেয়ে লড়াই করে মরা অনেক ভালো। তোমার আত্মবিশ্বাস দেখে আমার বুকটা ভরে যাচ্ছে মিথিলা। সত্যি সত্যিই যদি ডোবা থেকে আমাদের মুক্তি মেলে, তবে তবে বুঝবো বিধাতা তোমার মাধ্যমে আমাদের ভাগ্য খুলে দিল গো। মা, আমরা কি তবে কাল থেকেই চাল বানানোর কাজ শুরু করব? হ্যাঁ রে মা, কাল সূর্য ওঠার সাথে সাথে আমরা আমাদের নতুন যুদ্ধের প্রস্তুতি নেব। ওই পচা ডোবাটি হবে আমাদের ভাগ্য বদলানোর হাতিয়ার। ওগো, তুমি চিন্তা করো না তো, আমার মন বলছে এবার এই ডোবা থেকেই আমাদের ভাগ্য বদল করতে পারবো। আচ্ছা, তুমি ঠিক কি করতে চাচ্ছ মিথিলা, আমাকে একটু বলো তো। শোনো, আমাদের যেহেতু কোনো জমি নেই, তাই চাষ করার মতো কোনো জায়গাও নেই। তাই আমি ভাবছি যদি এখানে মাচা করে লাউ চাষ করা যায়, তাহলে তো মন্দ হয় না। লাউয়ের দাম সারা বছরই বাড়তি থাকে বাজারে। লাউ চাষ হলে নিজেদেরও খাওয়া হবে, আবার বিক্রি করে সংসারও চলবে। কি বলো? তুমি তো খুব ভালো একটা চিন্তা করেছো মিথিলা। সত্যি আমার মতো এমন একটা অপদার্থ অসুস্থ মানুষের পাশে তোমার মতন বুদ্ধিমান সংসারী বউ আছে বলেই হয়তো সংসারটা এখনো টিকে আছে গো, এখনো টিকে আছে। কাজটা শুরু করি তো আগে আগে থেকে এত প্রশংসা করতে হবে না। মা, এখানে লাউ চাষ করতে পারলে আমরা লাউয়ের তরকারি খাবো, ভাজি খাবো, আর সব কিছুই খেতে পারবো, তাই না মা? হ্যাঁ রে মা, বিধাতা যদি আমাদের আশা পূরণ করে, তাহলে আমাদের পেটে আর ক্ষুধা থাকবে না রে। মা, তুমি লাউগুলো ব্যাগে দিয়ে দিবে, আমি আর বাবা বাজারে নিয়ে বিক্রি করে আসবো। হ্যাঁ রে মা, তুই তো আমার হাতের লাঠি রে। তুই পাশে থাকলে আমি সব করতে পারবো, সব করতে পারবো। ও সিধু, এ কি কাণ্ড! এ কি কাণ্ড শুরু করেছো তোমরা? সাত সকালে এই পচা ডোবার দুর্গন্ধের মধ্যে স্ত্রীকে নিয়ে কেন নেমেছ? কোন গুপ্তধন পাওয়ার আশায় নাকি? না দাদা, গুপ্তধন নয়। ওই ডোবাটা তো পরিত্যক্ত পড়ে আছে। ভাবছি এখানে কিছু চাষ করা যায় কিনা। বলছো কি সিধু? লোকে ডাঙায় জমি পায় না চাষ করার জন্য, আর তুমি এসেছো পচা গর্তে চাষ করতে? মাথাটা কি পুরোই গেছে তোমাদের? হ্যাঁ, এখানে মশা আর ব্যাঙ ছাড়া তো কিছুই জন্মাবে না। দাদা, অভাব যখন মানুষের ঘরে হানা দেয়, তখন তো বুদ্ধি একমাত্র পথ দেখায়। আমরা এখানে লাউয়ের চাষ করব। মাটির বদলে জলের ওপর আমরা বাঁশের মাচা তৈরি করছি। পাগলামির একটা সীমা থাকে বৌদি। সিধু ছোটবেলা থেকেই দুর্বল, ভারী কাজ করতে পারে না, আর তুমি তাকে নিয়ে এসেছো এই জলে নামাতে। গ্রামের লোকে জানলে হাসাহাসি করবে। পরের জমিতে মজুরি দেওয়ার শক্তি নেই, আর এখন এসেছে জলের ওপর চাষ করতে। এসব পাগলামি ছাড়ো, শরীরটা আরো খারাপ হবে। মিথিলা, নিতাইদা বোধহয় ঠিকই বলেছেন। লোকে আমাদের পাগল ভাববে। আর সত্যি কি এই পচা জলে কিছু জন্মাবে? আমার হাত পা কেমন অবশ হয়ে আসছে গো। ওগো, কারো হাসিতে আমাদের পেট ভরবে না।
যারা আজ সমালোচনা করছে কাল তারাই আবার সফলতায় প্রশংসা করবে। এটাই মানুষের কাজ। তুমি নিজের ওপর বিশ্বাস রাখো। এই পচা ডোবাই হবে আমাদের জীবন পরিবর্তনের সিঁড়ি। আর নিতাইদা, আপনি বরং আপনার পথে যান, আর আমাদের কাজ আমাদের করতে দিন। আচ্ছা বাবা, আমি তো ভালো পরামর্শ দিতে এসেছিলাম গো। এখন তোমাদের এই ডোবায় পড়ে থাকাই ভালো। দেখি তোমাদের পাগলামি কত দূর যায়। মা, কাকা এভাবে বললো কেন? আমরা এখানে কষ্ট করে লাউ চাষ করছি, আর কাকা কিনা এভাবে হাসলো। হাসুক রে মা, মানুষের কাজই অন্যের দুর্দশা দেখে হাসা আর সফলতা দেখে হিংসে করা। তাই বলে মানুষের কথা ভেবে পরিশ্রম থামিয়ে দিলে চলবে না। আমাদের নিজেদের মতো কাজ করতে হবে। হ্যাঁ রে মা, তোর মা ঠিক কথাই বলেছে। নিজেদের কাজ অন্যদের হাসিতে কখনো বন্ধ করা উচিত নয় রে। মাচা তো তৈরি হলো মিথিলা, কিন্তু এর ওপর কি কি দেবে? আমরা এর উপর শুকনো খড় দিয়ে একটা ঘন চাল বানিয়ে দেব। আর সেই খড় শুধু মাসাকে শক্তি দেবে না, লাউয়ের চারাগুলোকে রোদ থেকেও বাঁচাবে। সত্যি মিথিলা, তোমার কল্পনাটা যখন বাস্তবে রূপ নিচ্ছে, তখন আমার ভেতরে একটা নতুন শক্তির জন্ম হচ্ছে। এখন শুধু চারা লাগানোর অপেক্ষা। দেখো, পচা পুকুরটা দেখে এখন আর চেনাই যাচ্ছে না। কত সুন্দর দেখাচ্ছে গো। পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। এই খড়ের চালই হবে আমাদের স্বপ্নের আশ্রয়। কাল সকালেই আমরা চারদিকে লাউয়ের বীজ বপন করব। এই পচা ডোবাই একদিন সবুজে ভরে উঠবে, দেখো। বাবা, দেখেছো এখন আমাদের পচা পুকুরটা কত সুন্দর দেখাচ্ছে। আগে তো এখানে মশা আর পোকার জন্যে দাঁড়ানোই যেত না, আর এখন কত পরিষ্কার। লাউ গাছ হয়ে গেলে আরো অনেক সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ রে মা, ঠিকই বলেছিস। মিথিলা, দেখতে পাচ্ছ, মাত্র কয়েক সপ্তাহেই এই পচা ডোবাটা কি অপূর্ব রূপ ধারণ করেছে। আমি ভাবতেই পারিনি যে এই পচা ডোবার ওপর এত সতেজ লাউ গাছ হতে পারে। আমি ঠিক জানতাম, প্রকৃতির নিয়মই হলো সে যত্ন পেলে উজাড় করে দেয়। আর এই ডোবার তলার পচা কাদা আসলে এটাই ছিল সবচেয়ে পুষ্টিকর সার। দেখো, প্রতিটি পাতায় কি সুন্দর উজ্জ্বল সবুজ রং। খড়ের চালটা এখন লতাগুলোর ভারে আরো শক্ত হয়ে বসে গেছে। মা, বাবা, বাবা দেখো, এই লতাটা এখন কত বড় হয়েছে। আর এই যে সাদা ফুলগুলো, এখান থেকে কি লাউ হবে? আমি রোজ সকালে এই ফুলগুলোকে গুনি। হ্যাঁ রে মা, এখান থেকে ছোট ছোট লাউ বেরোবে। কিছুদিন পর যখন লাউ ধরবে, তখন দেখবি এই পরিশ্রমী আমাদের দিন বদলে দেবে। এ কি কাণ্ড সিধু! এটা কি তোমার সেই পরিত্যক্ত ডোবা নাকি? আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না গো। কয়েকদিন আগেও তো এখানে দুর্গন্ধে টেকা যেত না, আর এখন এত সুন্দর। হ্যাঁ দাদা, আপনাদের আশীর্বাদে আর আমার স্ত্রীর বুদ্ধিতে আমরা এই চেষ্টাটুকু করেছি। পরিত্যক্ত জায়গাকে সুন্দর করে তুলেছি। সত্যি সিধু, তোমার বউয়ের বুদ্ধির প্রশংসা করতেই হয়। আমরা তো সবাই ভেবেছিলাম তোমরা পাগল হয়ে গেছো, কিন্তু এখন দেখছি তোমরা যা করেছো তাই গ্রামের একটা উদাহরণ। আমি সারা জীবন চাষবাস করলাম, কিন্তু ডোবার ওপর খড়ের চাল বানিয়ে লাউ চাষ করার কথা কোনোদিন কল্পনাও করিনি। আসলে দাদা, যখন অভাব মানুষকে তাড়া করে, তখন নতুন কিছুই ভাবতে হয়। আমরা শুধু আমাদের ক্ষুদ্র চেষ্টাকেই কাজে লাগিয়েছি।
শুধু চেষ্টা নয়, তোমরা অসম্ভবকে সম্ভব করেছ। গ্রামের বাকি মানুষ তারা তোমাদের দেখে হাসাহাসি করেছিল, তারা এখন সবাই ভিড় করছে তোমাদের এই সবুজ বাগান দেখার জন্য। সত্যি সিধু, তোমার ভাগ্য ফিরেছে এই বুদ্ধিমতী বউয়ের জন্যই। কাকা, আপনি আমাদের লাউ খাবেন তো? যখন লাউ বড় হবে মা বলেছে আমরা সবাইকে দেব। হ্যাঁ রে মা, নিশ্চয়। এই পরিশ্রমের ফল না খেয়ে কি থাকা যায়? মিথিলা, আজ আমার শরীরটা আর আগের মতো দুর্বল লাগছে না। এই সবুজ রং যেন আমার মনের নতুন শক্তি দিচ্ছে গো, নতুন শক্তি দিচ্ছে। পরিশ্রমের সুফল এমনই হয় গো। মানুষ যখন মনের দিক থেকে আনন্দে থাকে তখন শারীরিক অসুস্থতাও কম অনুভব হয়। এখন শুধু অপেক্ষা লাউগুলো বড় হওয়ার, আর তারপর আমাদের পরিশ্রম সার্থক হবে। মিথিলা, বিশ্বাস করো, আমার এখনো স্বপ্ন মনে হচ্ছে সবকিছু। এই কয়েক মাস আগেও আমরা এক মুঠো অন্নের জন্য হাহাকার করতাম, আর আজ দেখো ঝুড়ি ভর্তি লাউ। এক একটা লাউয়ের ওজন আর রং দেখে বাজারের সবাই হুমড়ি খেয়ে পড়বে গো। হ্যাঁ গো, এটা শুধু স্বপ্ন নয়, তোমার ধৈর্য আর পরিশ্রমের ফল। এই লাউগুলো শুধু সবজি নয়, এগুলো আমাদের স্বপ্ন। আজ বাজারে গিয়ে তুমি ভালো দাম পাবে দেখো, কারণ এমন সতেজ লাউ এই মৌসুমে খুব একটা পাওয়া যায় না। শরীরটা আজ খুব হালকা লাগছে, মনে হচ্ছে এক নিমেষে আমি পুরো বাজার ঘুরে আসতে পারবো। আমি তবে আসি মিথিলা, রানীর জন্য আজ কিছু ভালো খাবার আর জামা নিয়ে ফেরার চেষ্টা করব। ওরে বাবা, এ কি দেখছি সিধু, এ তো রীতিমতো অসাধ্য সাধন করেছ। এই লাউগুলো কি তোমার সেই পচা ডোবার ওখানকার মাচার লাউ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই সৃষ্টিকর্তার আশীর্বাদ আর আমার গিন্নির পরিশ্রম ও বুদ্ধির ফল। সিধুদা, আমি তো ভেবেছিলাম ওই পচা জলে কোনোদিন ঘাসও জন্মাবে না, কিন্তু এখন সত্যি অবাক হচ্ছি। এমন উজ্জ্বল আর না দুষ্ণুতুষ লাউ তো আমি বড় বড় চাষিদের জমিতেও দেখিনি। মাচাটা খড় দিয়ে বানিয়েছিল বলে লাউগুলো কি এতটা সতেজ হয়েছে নাকি? বুদ্ধি থাকলে যে সব হয় তা আজ প্রমাণ হলো। আমরা তোমাকে উপহাস করেছিলাম, কিন্তু আজ দেখছি তোমার ভাগ্য খুলে গেছে। যাও যাও যাও, বাজারে যাও, দেখবে এমন জিনিসের কদর শহর পর্যন্ত পৌঁছে গেছে। কই গো মিথিলা, কোথায় গেলে? দেখে যাও, আজ অবাক কাণ্ড হয়েছে। বাজারে লাউ তোলা মাত্রই পাইকাররা এসে সব কিনে নিয়েছে। ভাবতেও পারিনি এত টাকা হাতে আসবে। এই দেখো, আজ শুধু খাবার নয়, তোমার জন্য একটা নতুন শাড়িও এনেছি, আর আমার রানীর জন্য একটা জামা। আমার শাড়ির চেয়ে বড় আনন্দ হলো তোমার এই মুখের হাসি। আজ থেকে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না গো। আমি তো এই দিনেরই অপেক্ষায় ছিলাম। গ্রামের সবাই আজ তোমার প্রশংসা করছিল মিথিলা। তারা বলছিল বুদ্ধিমতী বউয়ের জন্যই নাকি আমার কপাল খুলেছে। আমি গর্বিত তুমি আমার পাশে আছো মিথিলা। প্রশংসা মানুষের প্রাপ্য, তবে আমাদেরও কৃতজ্ঞ থাকতে হবে সেই মাটির কাছে যা আমাদের ফিরিয়ে দেয়নি। চলো, আজ অনেকদিন পর আমরা পেট ভরে ভাত খাবো। বাবা, তুমি বাজার থেকে এত কিছু এনেছো? হ্যাঁ রে মা, এই দেখ তোর জন্য নতুন জামা। ইয়ে, কি আনন্দ! কতদিন পরে নতুন জামা পেলাম। আরে দীপা নাকি? কতদিন পর বাপের ভিটায় এলে? হ্যাঁ কাকা, দাদারই খবর নিতে এলাম।
শরীরের অবস্থা কেমন তার? আর সংসারই বা কেমন করে চলছে? আরে দীপা, সে এক এলাহি কাণ্ড। তোমার দাদার আর সেই আগের অভাব নেই। তোমার বৌদি মিথিলা কি যে অসাধ্য সাধন করেছো গো, কি যে বুদ্ধি! ওদের সেই পচা ডোবার ওপরে লাউয়ের মাচা তুলে পুরো সংসারের ভাগ্যটাই পাল্টে দিয়েছে। হ্যাঁ, আমরা তো ভেবেছিলাম সিধু আর বাঁচবে না, কিন্তু ওর স্ত্রী ওকে শুধু বাঁচায়নি, ওর স্ত্রী হচ্ছে একটা লক্ষ্মী। এখন তো পুরো গ্রাম মিথিলার বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ। তাই নাকি? একটা সামান্য লাউ চাষ করে ভাগ্য বদলে গেল? আপনাদের কথা শুনলে মনে হচ্ছে সেই বুঝি স্বর্গ থেকে ভাগ্য বদলে এনেছে। তা তুমি যাই বলো দীপা, মিথিলা না থাকলে সিধু আজ ভিক্ষার ঝুলি নিয়ে পথে বসত। ওর মতো বুদ্ধিমতী আর ধৈর্যশীল মেয়ে এ তল্লাটে আর একটিও নেই। আরে দীপা বোন, তুই এসেছিস? কতদিন তোকে দেখিনি রে। আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। হ্যাঁ, এলাম দাদা। পথে আসতে আসতেই তো অনেক কিছুই শুনলাম। মনে হচ্ছে গ্রামে এখন তোমার বউয়ের নামই বেশি শোনা যাচ্ছে। ঠিকই শুনেছিস দীপা, মিথিলা যা করেছে তা তো আমি দূরে থাক, গ্রামের কোনো চাষিও ভাবতে পারেনি। ওর বুদ্ধিতেই আজ আমরা দুবেলা পেট ভরে ভাত খেতে পারছি। রানীও এখন স্কুলে যাচ্ছে, সব ওরই কৃতিত্ব। ও আচ্ছা, তো তুমি এখন ঘরে বসেও কৃতজ্ঞের জয়গান গাইবে, নাকি আমাকে একটু বসার জায়গাও দেবে? আর তোমার সেই বুদ্ধিমতী বউ কোথায়? তাকে তো দেখছি না। ও তো পাশের বাড়ি লাউ দিতে গেছে, এখনই চলে আসবে। দাদা, ব্যস্ত আছো নাকি? তোমার সাথে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল না দীপা, কি বলবি? কি হয়েছে তোর? কোনো সমস্যা? আমার সমস্যা নয় দাদা, সমস্যা তোমার। এই যে দেখছি গ্রামের মানুষ থেকে শুরু করে তুমি নিজেও সবাই বৌদির প্রশংসায় পঞ্চমুখ। এটা কি তোমার একটু গায়ে লাগছে না? ও মা, গায়ে লাগবে কেন? ও তো প্রশংসার মতোই কাজ করছে। ওর বুদ্ধিতেই তো আজ আমাদের এই সুদিন ফিরেছে। আরে দাদা, তুমি বড্ড সরল। বুদ্ধি কি শুধু ওর একার? তুমিও তো অসুস্থ শরীর নিয়ে রোদে পুড়ে জঙ্গল পরিষ্কার করেছো, আর দিন শেষে নাম হলো কার? বৌদির। গ্রামের লোকে তো ভাবছে তুমি অপদার্থ, বউয়ের বুদ্ধিতে চলো। পুরুষ মানুষ হয়ে কি তোমার মান সম্মান থাকলো? তুই ভুল বুঝছিস দীপা, ও তো আমাকে সাহায্যই করেছে। ও না বললে তো আমি ওই পচা ডোবাটার দিকে ফিরেও তাকাতাম না। আরে দাদা, বউকে এত মাথায় তোলা ভালো নয়। বেশি মাথায় তুললে দেখবে একদিন সে তোমার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। সামান্য লাউ চাষ করেছে, এতে এমন কি হাতি ঘোড়া কাজ করেছে। তুমি যদি অন্য কারো বুদ্ধি নিতে, তবে হয়তো আরো ভালো কিছু করতে পারতে। দেখবে একদিন সে তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেও ছাড়বে না। পিসি, তুমি এমন কথা কেন বলছো? মা তো সব সময় বলে বাবা খুব পরিশ্রমী। বাবা ছাড়া মা কি একা এত বড় মাচা বানাতে পারতো? মা তো বাবাকে অনেক ভালোবাসে। তুই ছোট মানুষ, বড়দের কথায় কান দিবি না তো। যা, গিয়ে পড়াশোনা কর। দীপা, রানী ঠিকই বলেছে। মিথিলা তো কোনোদিন নিজেকে বড় বলে দাবি করেনি। তুই শুধু শুধু ওর পেছনে লাগছিস কেন বলতো? আমি তার পেছনে লাগছি না দাদা, আমি শুধু তোমার চোখ খুলে দিচ্ছি। আজ তুমি যদি না বোঝো, তবে ভবিষ্যতে তোমায় পস্তাতে হবে। তুমি কি চাও লোকে তোমায় চিরকাল বউ পাগল বলে ডাকুক? বউকে শাসনের মধ্যে রাখাই হলো আসল পুরুষত্ব। দাদা, আমি তোমার নিজের বোন বলেই এত কথা বলছি। পরের ঘরের মেয়েকে এত বিশ্বাস করো না। আজ দেখছো সে ডোবায় লাউ চাষ করে খুব বাবা নিচ্ছে, কাল দেখবে সে বাড়ির ওপর নিজের কর্তৃত্ব ফলাচ্ছে।
তখন তুমি হবে ওর হুকুমের গোলাম। দীপা, তুই কি বুঝতে পারছিস কি বলছিস? মিথিলা এই বাড়ির বউ হতে পারে, কিন্তু সে আমার বিপদের সবচেয়ে বড় বন্ধু। বন্ধু? তুমি বড্ড বোকা গো দাদা। সে আসলে তোমাকে ব্যবহার করছে। এই লাউসা আর সেই নতুন বুদ্ধি সবই তার সাল, যাতে নিজেকে তোমার সে বড় প্রমাণ করতে পারে। আমি তো তোমার ভালোই চাই, তাই বলছি এই বারবারন তো এখনই থামাও, নয়তো একদিন পস্তাতে হবে। যথেষ্ট হয়েছে দীপা, আর একটি শব্দ উচ্চারণ করবি না। আমি এতক্ষণ সহ্য করছিলাম কারণ তুই আমার বোন, কিন্তু এখন তুই সীমা অতিক্রম করে ফেলেছিস। এ কি দাদা, তুমি আমার ওপর চেঁচাচ্ছ কেন? আমি তো তোমার মঙ্গলের জন্যই বলেছি। মঙ্গল নয়, তুই আমার সাজানো সংসারে অশান্তির বিষ ঢালছিস। মিথিলা যখন আমার অসুস্থতার দিনে না খেয়ে রাত কাটিয়েছে, তখন তুই কোথায় ছিলি? যখন আমরা অনাহারে এই পচা ডোবাটির দিকে তাকিয়ে চোখের জল ফেলতাম, তখন তুই একটিবারও কি খবর নিয়েছিলি? আজ মিথিলার বুদ্ধিতে আমার ঘরে সচ্ছলতা এসেছে, আমি সুস্থ হয়ে ওঠার অনুপ্রেরণা পেয়েছি, আর তুই কিনা তার নামে আমার কাছে দুর্নাম করছিস। দাদা, তুমি শুধু ওর দিকটাই দেখছো। চুপ কর। কারো কোনো ভালো কাজের প্রশংসা করা দোষের কিছু নয়, বরং প্রশংসা করা হলো কৃতজ্ঞতার লক্ষণ। কৃতজ্ঞতা প্রকাশ করতে না জানা সবচেয়ে বড় পাপ। মিথিলা আমার অর্ধাঙ্গিনী, সে আমাকে যে সম্মান আর যে নতুন জীবন দিয়েছে, তার প্রতি অসম্মান আমি সহ্য করব না। তোর মতো সংকীর্ণ মনের মানুষের এই বাড়িতে কোনো স্থান নেই। কাল সকালেই চলে যাবি। তুমি তুমি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো দাদা? হ্যাঁ, সোজাসুজি বলছি যে আমার স্ত্রীকে সম্মান দিতে পারে না, সে আমাকেও সম্মান করে না। তুমি এখনই নিজের জিনিসপত্র গুছিয়ে নাও। আমি চাই না তোমার ঈর্ষা আমার পরিবারের শান্তি নষ্ট করুক। দাঁড়িয়ে আছো কেন দীপা? এ বাড়িতে তোমার আর কোনো ঠাঁই নেই। তুমি চলে গেলেই আমাদের সংসারে শান্তি ফিরবে। হগো, কি হয়েছে? তুমি এইভাবে চেঁচাচ্ছ কেন? কিছু না মিথিলা, তুমি যাও, রান্না করো। পিসি, তুমি কি চলে যাচ্ছ? এই নাও বোন, এই বাড়িতে কিছু খাবার আর কিছু নতুন শাড়ি আছে, এগুলো নিয়ে যাও। সময় করে আবার এসো। আর দাঁড়াও, তোমায় দুটো লাউ দিয়ে দিই। আমি গত 2 দিন ধরে শুধু বৌদিকে নিয়ে হিংসে করেছি। দাদাকে ওর বিরুদ্ধে বেশি তুলতে চেয়েছি, অথচ একবারও আমার সামনে এসে ঝগড়া করেনি। এমনকি দাদা আমাকে বের করে দেবার সময়ও ও আমার জন্যে খাবার আর উপহার গুছিয়ে দিচ্ছে। জানো পিসি, মা বাবাকে বলেছে তোমার সাথে যেন ঝগড়া না করে। আমি কতটা নিস, আমি ভেবেছিলাম ও অহংকারী, ও দাদাকে নিয়ন্ত্রণ করছে। ও তো আসলে আমাদের এই ভাঙা সংসারটাকে জোড়া দেবার জন্যেই নিজের জীবন বাজি রেখেছে। ওর নিঃস্বার্থ ভালোবাসার কাছে আমার ইসে কত ছোট। পিসি, তুমি কাঁদছো কেন? মা তো তোমার উপর রাগ করেনি। না রে মা, আমি কাঁদছি আমার নিজের ভুলের জন্যে। আমি তোর মায়ের যোগ্যতা বুঝতে পারিনি। আজ আমি বুঝতে পেরেছি কেন গ্রামের সবাই ওর প্রশংসা করে। ও শুধু বুদ্ধিমতী নয়, একজন অসাধারণ মানুষ। এই নাও বোন, এই লাউ দুটো রান্না করে খেও। বাইরের কোনো কীটনাশক দেওয়া না, এর জন্যে খেতে অনেক স্বাদ। বৌদি, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি বড্ড অপরাধ করেছি। এই তোমার বিশাল হৃদয়ের বিপরীতে আমার মনটা ছিল অত্যন্ত ছোট। আমি হিংসে অন্ধ হয়ে তোমাদের সুখের সংসারে বিষ ঢালতে চেয়েছিলাম। না দীপা, সিসি, তুমি আমার ছোট বোনের মতো। তুমি আমার পা ধরবে কেন? ওঠো, শান্ত হও। পরিবারে মান অভিমান তো থাকতেই পারে, আমি কিছু মনে করিনি।
তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। না বৌদি, এটা শুধু অভিমান ছিল না, এটা আমার নিচুতা। তুমি আমার জন্য এত কিছু করছো, আর আমি তোমার ক্ষতি চাইছিলাম। দাদার বকা খেয়ে আমার মনে হচ্ছিল তুমি আমাকে অপমান করেছো, কিন্তু তোমার এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে আমার ভুল ভেঙে গেছে। তুমি সত্যিই বাড়ির লক্ষ্মী। দীপা, আজ আমি খুব খুশি হলাম। মানুষ ভুল করতেই পারে, কিন্তু সেই ভুল বুঝতে পেরে শুধরে যাওয়াটা বড় ব্যাপার। আমি তোকে রাগ করে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম, কারণ আমি চাইনি আমাদের এই সততা আর পরিশ্রমের মাঝে কোনো কলুষতা থাকুক। পিসি, তুমি আর কটা দিন থাকো না, আমরা মজা করে লাউ খাবো আর বাজারে গিয়ে লাউ বিক্রি করবো। হ্যাঁ দীপা, তুমি না হয় আর কটা দিন থেকে যাও, আশা তো হয় না খুব একটা। বুঝলি তো দীপা, একটি বড় শিক্ষা হলো, কারো ভালো কাজের প্রশংসা করলে কেউ ছোট হয় না, বরং তাতে নিজের মনের মহত্ব প্রকাশ পায়। কৃতজ্ঞতা প্রকাশ করাটা কোনো দুর্বলতা নয়, বরং এটা এক ধরনের শক্তি। হ্যাঁ দাদা, এখন আমি সব বুঝতে পেরেছি। যে সমাজ অন্যের উন্নতি দেখে প্রশংসা করতে জানে না, সে সমাজ কোনো দিন এগোতে পারে না। তোমাদের এই ঘরের মাসার লাউ যেমন সবাইকে অবাক করেছে, তোমার শাসনও আমায় তেমনই শিক্ষা দিল। যাক, সব সমস্যা মিটে গেল। তাহলে আজ ঘরে ভালো খাবার রান্না হবে, সবাই মজা করে খাবো। দীপা, এসো বোন, সবাই মিলে আজ একসাথে আনন্দ করে সময় কাটাই। কারো প্রশংসা করলে কেউ ছোট হয় না, বরং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। হিংসে মানুষকে ধ্বংস করে, আর কৃতজ্ঞতা ও ক্ষমা মানুষকে মহান করে তোলে। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু।